এই যে ম্যাডাম, আর কতক্ষণ ঘুমাবেন? এবার তো উঠুন, ভোর 6টা বাজে। এটা আপনার বাপের বাড়ি নয় যে 10টা পর্যন্ত ঘুমাবেন। কিন্তু জয়ের ডাক যেন ঘুমন্ত নিহার কানে পৌঁছলো না। জয় এবার আর সহ্য করতে না পেরে নিহার কোমরে দিল একটা লাথি। জয়ের শক্ত পায়ে লাথি খেয়ে নিহা আদো আদো চোখ খুলে তাকালো। সামনের মানুষটাকে দেখে বড়সড় একটা ঢোক গিলে দ্রুত ফ্লোর থেকে উঠে বসলো। যাক, উঠলি তাহলে ভালোই হলো, নয়তো আর একবার ডাকতে হলে কপালে শনি ছিল। বাই দ্য ওয়ে, জলদি উঠে আমার জন্য ব্রেকফাস্ট রেডি কর, আর শার্ট প্যান্টগুলো আয়রন করে রাখিস। আর একটা কথা, হাত ঘড়িটা খুঁজে রাখিস, ওটা যে কোথায় রাখছি খুঁজেই পাচ্ছি না। আমি মর্নিং ওয়াকে যাচ্ছি, আধ ঘন্টার মধ্যে এসে যেন সব কিছু রেডি পাই। অ্যান্ড ইউ নো না, আমি প্রতিদিন কয়টায় ঘর থেকে বেরোই। সো হারি আপ, নয়তো কাল রাতের মারের কথা সে ভুলে যাসনি। মাইন্ড ইট। কথাগুলো ধমক দিয়ে বলেই জয় গদগদ পায়ে রুম থেকে বের হয়ে গেল। আর নিহা একদৃষ্টিতে জয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। আসলে কাল রাতে স্বামী নামক মানুষটির হাতে মার খেয়ে নিত্যকার মতো কখন যে ঘুমিয়েছিল তার কোনো হিসেব নেই। এই হবে হয়তো রাত 1টা বা 2টোর দিকে। শোয়া থেকে উঠে বসতে গিয়েও যেন হাজারো ব্যথা অনুভব করতে হলো শরীরে। নেহার প্রতিদিনকার অভ্যাস এটা, স্বামী নামক মানুষটির হাতে বিনা দোষে কোনো না কোনো অজুহাতে সারাদিনে একবার মার খাবেই খাবে। আর এখন যেন এই মারটাই নেহার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। পৃথিবী উল্টে গেলেও, পৃথিবীর সব কিছু পাল্টে গেলেও নিহার শরীরে মার পড়াটা যেন পাল্টায় না কোনোভাবে। কালও তার ব্যতিক্রম হয়নি। সামান্য একটু ভুলের রেশ ধরে ওকে পশুর মতো মেরেছে স্বামী নামক জানোয়ারটি। জয়ের মার খেয়ে ফ্লোরে শুয়ে নীরবে চোখের জল ফেলেছে সে। কান্নাটাও আজকাল নীরবে আসে, কারণ শব্দ করে কান্না করলেও এই বাড়িতে ওর কান্না শোনার জন্য কেউ নেই। আর যে ওর কান্না শুনবে সে তো কখনো শুনবেই না হয়তো ওর এই আর্তনাদ। কাল মায়ের খাওয়ার মেইন কারণ হচ্ছে, কাল রাতে যখন জয় খাবার খেয়ে রুমে এসেছিল তখন প্রতিদিনের মতো সে রুমে চলে আসার একটু পরে নিহা ওর জন্য 1 কাপ গ্রিন টি নিয়ে এসেছিল। মূলত ওই নিহাকে বিয়ের পর দিন করা আদেশ দিয়ে রেখেছে যেন প্রত্যেক দিন রাতে সে রুমে আসার পর 1 কাপ গ্রিন টি বানিয়ে আনে। আর যদি এর বিপরীত হয় তাহলে কপালে দুঃখ আছে। তাই নিহাও স্বামীর আদেশকে মান্য করে প্রতিদিন জয়ের জন্য গ্রিন টি নিয়ে আসে। কিন্তু কাল রাতে নিহার কিচেনে একটু কাজ বেশি ছিল বলে রুমে আসতে একটু দেরি হয়ে যায়। আর ভুলবশত গ্রিন টিও আনতে ভুলে যায়। আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি। ব্যাস, আর কি লাগে। জয় নিহার গায়ে হাত তোলার জন্য প্যান্টের বেল খুলে পাষাণের মতো নিহার শরীরের প্রতিটা অংশে আঘাত করেছিল। আর নিহা সইতে না পেরে ফ্লোরেই প্লুটিয়ে পড়েছিল। তারপর ব্যথাযুক্ত শরীর নিয়ে কখন যে ঘুমিয়েছে তার কোনো হিসেব নেই। নিহা এবার কাতরাতে কাতরাতে আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো। সারা শরীরে ব্যথা করছে, কিন্তু এই ব্যথাটাও এখন ওর জন্য বিষের মতো হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অসহ্য ব্যথা নিয়ে এখন কলুর বলদের মতো সারাদিনের কাজগুলোই করতে হবে। আর যদি এর বিপরীত একটু এদিক সেদিক হয় তাহলে আবারও জয় ওর গায়ে হাত তুলতে দুবার ভাববে না। যদিও জয় সারাদিন বাড়িতে থাকে না, কিন্তু নিহার ভুল ত্রুটিগুলো যেন জয়ের কানে পৌঁছাতে 2 মিনিট সময়ও লাগে না। নিহা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিচেনে চলে আসলো ব্রেকফাস্ট রেডি করবে বলে। কি অদ্ভুত, বাসায় সার্ভেন্ট থাকা সত্ত্বেও নিহাকেই বাড়ির সব কাজ করতে হয়। সার্ভেন্ট যেন নামমাত্রই বাড়িতে আছে। হয়তো রায়হান সাহেবের ভয়ে সার্ভেন্টকে মা ছেলে আর মেয়ে কেউ বিদায় করেনি, কারণ নিহার ওপর ওদের অমানসিক টর্চারগুলো যে ধরা পড়ে যাবে। নিহা নাস্তা তৈরি করছে আর কান্না মিশ্রিত চোখে ভাবছে কতটা সুন্দর ছিল তার জীবন। 1 বছর আগেও সে কতটা হাসতো, কত হাসি খুশি ছিল এই মেয়েটি। আর এখন নিয়তি এমন জায়গায় এসে দাঁড় করিয়ে দিয়েছে যে আর চাইলেও সে হাসি বের হয় না মুখ দিয়ে। শুধু মিথ্যে হাসির অভিনয় করে যেতে হয় দিনের পর দিন। 1 বছরের ব্যবধানে সব কিছু যেন পাল্টে গিয়েছে। হ্যাঁ, নিয়ার বিয়ে হয়েছে প্রায় 1 বছর ছুঁই ছুঁই। আর এই 1 বছরে এমন কোনো দিন যায়নি যেদিন নিহা মার খায়নি কিংবা কথা শোনেনি। নিহার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওর জয়ের সাথে বিয়ের কথাবার্তা হওয়ায় ওর বাবা অতিমাত্রায় খুশি হয়েছিল। উনি ভেবেছিলেন বন্ধুর ছেলের সাথে তার একমাত্র মেয়েটার বিয়ে হলে হয়তো মেয়েটা সুখেই থাকবে, কারণ জয়দের ঘরে তেমন কোনো লোক নেই, শুধু জয়, জয়ের ছোট বোন জেসি আর জয়ের বাবা মাই আছে। নিহার বাবা ভেবেছিল মেয়েকে কম সদস্যের পরিবারে বিয়ে দিলে মেয়েকে তেমন খাটুনি করতে হবে না, মেয়েটা ওনার সুখেই থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো রায়হান সাহেব অনেক ভালো একজন মানুষ, তাই ওনার ছেলে মেয়ে আর বউ নিশ্চয়ই অনেক ভালো হবে। কিন্তু ওই যে কথায় আছে না, পানি অল্প হলেও কুমির সহজেই থাকতে পারে, এখানেও ঠিক তাই।
জয়ের বাবা ছাড়া বাকি তিনজন নিহার গায়ে হাত তুলেছে। নিহাকে রোজ কথা শোনায়। নিহা ব্যথাযুক্ত শরীর নিয়ে যত দ্রুত সম্ভব সকালের রাস্তা রেডি করে রুমের দিকে হাঁটা ধরল, কারণ এখন আবার জয়ের শার্ট প্যান্টগুলো আয়রন করতে হবে। আর ওর শার্ট প্যান্ট আয়রন করা মানে যুদ্ধে জয়ী হওয়া, কারণ ওর শার্ট প্যান্টগুলো এত ভালো করে আয়রন করতে হয় যে দুটো শার্ট প্যান্ট আয়রন করতে 10টা শার্ট প্যান্ট আয়রন করার সমপরিমাণ সময় লাগে। তার উপর আবার ঘড়িটাও খুঁজে বের করতে হবে। কে জানে ঘড়িটা কোথায় পড়ে আছে, নয়তো আবার ওকেই চোর ভেবে দোষারোপ করবে। নিহা রুমে এসে শার্ট প্যান্ট আয়রন করে ঘড়িটাও খুঁজে বের করে ড্রেসিং টেবিলের ওপরেই রাখলো। আজ ভাগ্য হয়তো ওর পক্ষে ছিল বলে সব জয় আসার আগেই করে ফেলতে পেরেছে, নয়তো কত সময় তো এসব করতে পারে না বলে সকাল সকাল চড় আর থাপ্পড় কপালে জোটে। কিন্তু আমাদের সমাজ আজও একটা প্রবাদ আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নিহার ক্ষেত্রেও ঠিক তাই। সব কিছু ঠিকঠাক করলেও যেন জয়ের চোখে ওর কিছু একটা ভুল পড়বেই। আজও তার ব্যতিক্রম হলো না। সব রেডি করার পর যখন জয় মর্নিং ওয়াক করে বাসায় আসলো, তখন নিহা ডাইনিংয়েই ছিল। মূলত ডাইনিংয়ে সবার জন্য নাস্তা সাজাচ্ছিল। ডাইনিংটা ড্রয়িং রুমের সাথে অ্যাটাচড হওয়ায় ড্রয়িং রুম থেকে ডাইনিংটা সরাসরি চোখে পড়ে। জয় বাহির থেকে এসে ড্রয়িং রুমের সোফায় রেস্ট করার জন্য বসতেই ডাইনিংয়ে নাস্তা সাজানোর নিহার দিকে চোখ গেল, আর সাথে সাথেই ডাক দিল। নিহা, নিহা। জয়ের কণ্ঠটা বেশ রাগান্বিতই শুনিয়েছে। সাথে সাথে জয়ের ডাক অনুসরণ করে জয়ের দিকে তাকালো নিহা। আমার জন্য এক গ্লাস জুস বানিয়ে নিয়ে আয় তো রুমে। আজ খুব টায়ার্ড লাগছে, তাড়াতাড়ি আনিস, ফ্রেশ হতে হবে আমায়। নিহা হাতের কাজ রেখে দ্রুত জয়ের জন্য এক গ্লাস জুস বানিয়ে নিয়ে রুমে গেল। জয় বিছানায় বসেছিল। নিহা ধীর পায়ে হেঁটে জয়ের সামনে গিয়ে ওর দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিল, কিন্তু দুর্ভাগ্যবশত জুসের গ্লাসটা নিহা জয়ের হাতে দিতেই গ্লাসটা ধপ করে ফ্লোরে পড়ে গেল। সামান্য জুস গিয়ে জয়ের গায়েও পড়ল। ব্যাস, এতটুকুতেই জয় যেন রেগে ফায়ার। যদিও গ্লাসটা নিহার হাত থেকে নয়, বরং ওর হাত থেকেই পড়েছে, কিন্তু তাতে কি? ওই যে কথায় আছে না, যত দোষ নন্দ ঘোষ। জয়ের ক্ষেত্রেও ঠিক তাই। দোষটা তার হলেও সে মানতে নারাজ। সব দোষ গিয়ে পড়ল নিহার ওপর। রেগে মেগে বসা থেকে উঠে জোরে একটা চর বসিয়ে দিল নিহার গালে। তারপর রাগী গলায় বলল, কিরে, একটা কাজও ঠিক মতো করতে পারিস না? তোর বাবা মাকে তোকে কোনো কাজ শেখায় নাই? যখনই দেখি শুধু হুটহাট এটা ফেলে দিস, ওইটা ফেলে দিস। ঘরের জিনিসগুলো কি তোর বাপের টাকায় কেনা যে এভাবে হাত থেকে ফেলে দিস? অবশ্য তোর বাপের তো আমাদের বাড়ির চাকর হওয়ারও সামর্থ্য নাই। এসব কখনো চোখে দেখছে নাকি? তাই তো মেয়েকে বড়লোক ছেলে দেখে গলায় ঝুলাই দিছে, ছোট লোক কোথাকার। রাগে কণ্ঠে কথাগুলো বলেই জয় নিজের গায়ে পড়া জুসগুলো হাত দিয়ে হালকা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিহা জয়ের সব কথা, এমনকি ওর হাতের মারধর পর্যন্ত সহ্য করতে পারলেও কেন জানি নিজের বাবা মাকে নিয়ে কিছু বললে সেটা সহ্য করতে পারে না। এখনও পারল না। জয়ের দিকে তাকিয়ে বলেই ফেলল, তবে কণ্ঠটা বেশ শান্ত রেখেই বলল, প্লিজ আপনার যা বলার আমায় বলবেন, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কিছু বলবেন না। দোষটা আমি করেছি, ওনাদের কেন আপনি এখানে টেনে আনছেন? দরকার পড়লে আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, তবু প্লিজ ওনাদের নিয়ে কিছু বলবেন না। ওনাদের তো কোনো দোষ নেই। ব্যাস, নিহার শান্ত কণ্ঠে বলা কথাগুলো যেন জয়ের রাগকে বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। জয় এমনিতেও ওর কথার পিঠে কথা বলা পছন্দ করে না, তার উপর এখন তো ওর কথার পিঠে কথা বলা ব্যক্তিটা ওর সবচেয়ে অপছন্দের ব্যক্তি নিহা। জয়ের যেন কথাগুলো সহ্য হলো না। রাগী চোখে নিহার দিকে তাকালো। নিহা তো ওর চাহনি দেখেই ভয়ে শুকনো ঢোক গিলছে। এখন না জানি আবার সকাল সকাল কপালে কি আছে। কথাগুলো বলে যে জয়ের রাগকে বাড়িয়ে দিয়েছে সেটা পরিষ্কার বুঝতে পারছে, কিন্তু ওরই বা কী দোষ? ও দোষ করেছে, যা বলার ওকেই বলবে, কিন্তু বাবা মাকে কথা শোনাবে কেন? বাবা মায়ের তো আর কোনো দোষ নেই। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তোর বাবা মাকে নিয়ে বলছি বলে খুব গায়ে ফোসকা পড়ছে না? এই তোর সাহস কি করে হয় আমার মুখের উপর কথা বলার? তোকে তো আজ আমি। বলেই জয় নিজের প্যান্টের বেল্টটা খুলে নিতে লাগলো। নিহা যেন বেল খুলতে দেখেই ভয়ে সিটিয়ে গিয়েছে। হাত পা রীতিমতো কাঁপছে ওর। এখন আবার গরু ছাগলের মতো মারধর খেতে হবে, কথাটা ভাবতেই নিহা সারা শরীর কাঁপছে। নিহা কিছু বলতে চেয়েও যেন বলতে পারছে না, কারণ সে বরাবরই নিজের জন্য জয়ের কাছে কোনো সাফাই দিতে পারে না। আজ পর্যন্ত একটাবারও নিজের নির্দোষ হওয়ার কথা বলতে পারলো না জয়ের কাছে। সবসময় বিনা দোষেই চড় থাপ্পড় বেল্টের মারসহ এসব সহ্য করেছে। এখনও তাই হলো। জয় নিজের বেল্ট খুলে পশুর মতো মারতে লাগলো নিহার শরীরে। বল, আর কখনো মুখের উপর কথা বলবি কিনা? বল, আর কখনো এই দুঃসাহস করবি কিনা আমার মুখের উপর কথা বলা? হ্যাঁ, আমার মুখের উপর কথা বলা? তোকে আজ আমি মাইরাই ফেলবো, ছোট লোকের বাচ্চা।
জয় কথাগুলো বলছে আর নিহার শরীরে একটা করে বেল্টের আঘাত করছে। নিহা যেন এত মার সহ্য করতে না পেরে ফ্লোরেই লুটিয়ে পড়ল। ও মা গো, আল্লাহ গো, ও মা, আল্লাহ গো। কিন্তু নিহার এসব আর্তনাদ কি আর জয়ের কানে পৌঁছাচ্ছে? নিহার ফ্লোরে লুটিয়ে পড়াটা যেন ওর জন্য মারতে আরও সুযোগ হয়েছে। বেল্টের আঘাতের পাশাপাশি এবার পা দিয়েও লাথি দিতে লাগলো নিহার পেটে পিঠে। আর নেহা, সে তো বোবার মতো মুখ বুজে সব সহ্য করছে। জয় ততক্ষণ নিহার শরীরে আঘাত করেছে যতক্ষণ না সে নিজে ক্লান্ত হয়েছে। যখন নেহাকে মারতে মারতে নিজের হাতটাই ব্যথা হয়ে আসলো, তখন মারাটা থামিয়ে বেলটা বিছানায় ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। আর নেহা সেখানেই শুয়ে রইল। কাল রাতের আর আজ সকালের মার খেয়ে এখন যেন পুরো শরীরটাই অসর হয়ে পড়েছে নেহার। পুরো শরীর যন্ত্রণা করছে ব্যথায়। ফ্লোর থেকে উঠে বসার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। জয় আসার আগে আগে কয়েকবার উঠতে বসে চেয়েছিল, কিন্তু ব্যর্থ হলো। প্রায় আধ ঘন্টা পর জয় ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আর এসে এখনও নিহাকে ফ্লোরে শুয়ে কাতরাতে দেখে নাক মুখ কুচকে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। হয়তো প্রতিদিনের মতো আজও কোনো ক্লাব কিংবা হোটেলে যাওয়ার জন্য রেডি হবে এখন, আর নয়তো বা গার্লফ্রেন্ডকে ডেটিংয়ে নিয়ে যাওয়ার জন্য রেডি হবে। রেডি হতে হতে আয়নার দিকে তাকিয়ে জয় বলল, আর শুয়ে না থেকে এবার উঠে আমার কাপড়গুলো ধুয়ে দে, অনেক কাপড় জমা হয়ে গেছে। এখনও তো বেঁচে আছিস, মরে যাস নাই। এতক্ষণ মরার মতো শুয়ে থাকবি? হ্যাঁ, জলদি উঠে ওয়াশরুমে যা। মিনিট 20 মধ্যে জয় রেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু নিহাকে এখনও ফ্লোরে শুয়ে থাকতে দেখে মেজাজটা যেন চটে গেল। তবে গায়ে হাত না তুললেও ধমক দিতে ভুল করলো না। কি হলো, এখনও শুয়ে আছিস কেন? আজকে সারাদিনই শুয়ে থাকার প্ল্যান করছিস নাকি? বলছি না আমার কাপড়গুলো ধুয়ে দিতে, কথা কি কানে যায় না? জলদি ধুয়ে শুকিয়ে সন্ধ্যার আগে আয়রন করে রাখবি। আমাকে যেন বলতে না হয় নেক্সট টাইম। বাইরে যাচ্ছি, এসে যদি কোনো রকম অনিয়ম দেখি তাহলে হচ্ছে দোষ। বলেই জয় রুম থেকে বেরিয়ে গেল। নিহা প্রায় 1 ঘন্টা পর ব্যথাযুক্ত শরীর নিয়ে কাপড় ধোয়া শেষ করলো। এখন আবার দুপুরে জন্য রান্না করতে হবে। তাই আর কোনো রকম দেরি না করে কিচেনের দিকে হাঁটা ধরলো। সিঁড়ি দিয়ে নামার সময় দেখা হলো জেসির সাথে। জেসি ডাইনিং থেকে আসছিল। নিহাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে থেমে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ভাবিজি? আমার ভাইয়া বুঝি আজকেও আদর করেছে? আচ্ছা, আজকে আদর ডোজটা একটু বেশি ছিল। অবশ্যই তোমাকে দেখে বোঝা যাচ্ছে আজ ডোজটা একটু বেশি হয়ে গেছে। বলি কি, এত কিছুর পরও কেন পড়ে আসো এই বাড়িতে? এবার হলো তো চলে যেতে পারো। গেও কোথাকার? তখন শায়লা বেগম অর্থাৎ জয়ের মা আসলো। উনি তাচ্ছিল্য হেসে বললেন, আরে জেসি, কি বলছিস তুই এসব? কাকে কি বলছিস? ও কেন যাবে এখান থেকে? ও তো এই বাড়িতে রাজত্ব করবে বলেই পণ করে এই বাড়িতে ঢুকেছে। দেখছিস না তোর বাবাকে কিভাবে বশ করে নিয়েছে? বন্ধুর মেয়ে করে করে তো সবসময় মাথায় তুলে রাখে। আমাদের কোনো কথা বিশ্বাসই করে না ওর কথা ছাড়া। ভাগ্যিস জয় আমাদের সাথে ছিল, নয়তো এই গেও ভুট্টা তো পুরো বাড়ি নিজের কবজাই করে নিত। যত সব, কেন যে তোর বাবা এই গেও মেয়েটাকে আমার ছেলের বউ বানাতে গেল আমি বুঝি না। আমার ছেলে ওর থেকেও 1000 গুণ সরল মেয়ে বিয়ে করতে পারতো। এইসব বলতে বলতে শায়লা বেগম আর ওনার গুণধর্মে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেন। আর নিহা চুপচাপ কিচেনে চলে গেল। কোনো রকম রিয়েক্ট কিংবা প্রতিউত্তর করলো না, কারণ এসব আজ নতুন কিছু নয়। প্রতিদিনই এসব নানান কথা ওকে শুনতে হয়। এই বাড়িতে আসার পর থেকে ওর কপালে খাবারের চেয়ে কথা আর মার বেশি জোটে। মাঝে মাঝে তো বলতে বলতে গায়ে হাতও তুলে মা মেয়ে। আর সবসময় ভাবে কিভাবে জয়কে দিয়ে মার খাওয়াবে নিহাকে। জয় এমনিতেও এই বিয়েতে রাজি ছিল না, কারণ নিহা গ্রামের মেয়ে আর জয় হচ্ছে শহরের আধুনিক ছেলে, যাকে বলে আলট্রা মডার্ন। সবসময় পার্টি, ক্লাব, নেশা করা, বাবার কামানোর টাকা অযথা খরচ করাই হচ্ছে জয়ের নিত্যদিনের কাজ। আর নিহাকে বউ হিসেবে না মানার দ্বিতীয় কারণ হচ্ছে জয়ের একটা গার্লফ্রেন্ড আছে, মীরা। সেও জয়ের মতো ওভার স্মার্ট, যেই কারণে জয়ের পুরো ফ্যামিলির চোখের মনি সে। শুধুমাত্র জয়ের বাবা ছাড়া রায়হান সাহেব তো এই মেয়েকে দু চোখে সহ্যই করতে পারে না। ওনার কলিজার টুকরো হলো নিহা, যাকে উনি নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসেন। তবে রায়হান সাহেব জানেন না যে ওনার ছেলে মীরাকে ভালোবাসে। উনি মনে করেন মীরা মেয়েটা শুধু ওনার ছেলের বন্ধু, তাছাড়া আর কিছু নয়। দিনটা কোনো মতে পেরোলেও রাতটা যেন বরাবরই কালো। রাতে সবাই ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে, তবে নিহা বাদে, কারণ নিহার ডাইনিং টেবিলে বসাটা ওর মা ছেলে মেয়ে কেউ পছন্দ করে না। যদিও রায়হান সাহেব প্রতিদিন বলে নিহাকে ডাইনিংয়ে বসতে, কিন্তু নিহা বসে না, কারণ শ্বশুর চলে যাওয়ার সাথে সাথে ওর কী হবে
সেটাও ভালো করেই জানে। সবার খাওয়া হয়ে গেলে নিহা এবার ডাইনিং পরিষ্কার করে কিচেনে গিয়ে নিজেও খেয়ে নিল, তবে সবার মতো মাছ মাংস দিয়ে নয়, শুধু বেগুন ভাজি আর ডাল দিয়ে, যেটা ওরা রুটিন করে দিয়েছে। নিহার খুব ইচ্ছে হয় অন্য কোনো সবজি কিংবা মাছ মাংস কিছু দিয়ে খেতে, কিন্তু তবুও এসব দিয়ে খেতে হচ্ছে, কারণ ওদের রুটিনের বাইরে একটু ব্যতিক্রম হলে কপালে ভাতও জুটবে না। এই তো কিছুদিন আগে নিহার এসব দিয়ে রোজ রোজ খেতে ইচ্ছে করছিল না বলে এক পিস মুরগির মাংস আর একটু ঝোল নিয়েছিল। ব্যাস, শাশুড়ি আর ননদ মিলে 2 দিন না খাইয়ে রেখেছে ওকে, তাই এখন আর মন চাইলেও আর না চাইলেও এসব দিয়েই খায়। কারণ ওই যে কথায় আছে না, নাই মামার চেয়ে কানা মামা ভালো। নেয়ার ক্ষেত্রেও ঠিক তাই, একেবারে না খেয়ে উপোস থাকার চেয়ে সবজি দিয়ে হলেও পেট ভরানো উচিত। কি আজব, যেই বাড়িতে চাকর বাকররাও মাছ মাংস দিয়ে ভাত খায়, সেখানে নিহার কপালে সামান্য ডাল আর বেগুন ভাজিই জুটে। নিহার রুমে এসে দেখে জয় ফোনে হেসে হেসে কথা বলছে। নিহার বুঝতে দেরি হলো না যে জয় মীরার সাথেই কথা বলছে। ও কিছু না বলে প্রতিদিনের মতো চুপচাপ ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল, কারণ এটাই তার স্থান। এই 1 বছরে একটা দিনের জন্য স্বামীর পাশে জায়গা হয়নি তার। বিয়ের প্রথম রাতেই স্বামী নামক অমানুষটি নিচে ছুঁড়ে মেরেছিল ওকে। স্বামীর ভালোবাসা তো দূর, এই মানুষটি থেকে আজ পর্যন্ত একটা ভালো কথাও শুনতে পায়নি নিহা। সব সময় দাসীর মতো ব্যবহার করে। নিহার মনে হয় জয় ওর সাথে যেমন ব্যবহার করে তেমন ব্যবহার কেউ বাড়ির চাকরের সাথেও করে না। কই, চাকরদের সাথে তো খুব সুন্দর করেই কথা বলে, তাহলে ওর সাথে কেন এমন আচরণ করে? কথাগুলো ভাবতেই চোখ থেকে 2 ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। জয়ও বেশ কিছুক্ষণ ফোনে কথা বলে বিছানায় এসে শুয়ে পড়ল, তবে শোয়ার আগে নিহাকে আদেশ করতে ভুল করলো না। শোন, কাল আমার একটা পার্টি যেতে হবে, তুই কিছু জামা কাপড় আয়রন করে রাখিস পার্টির জন্য। আজই তো কতগুলো করলাম, আবার করতে হবে কেন? ওইখান থেকে একটা পড়ে গেলেই তো হয় না? তোরা যেটা বলছিস সেটা করবি, ব্যাস। আমি এত কথা তো শুনতে চাই না। আজকে মুডটা একটু ভালো, তাই গায়ে হাত তুললাম না, নয়তো আমার উপদেশ দেওয়ার মজা বুঝিয়ে দিতাম। যত সব গেও ভূত কোথাকার। কথাগুলো বলে জয় উপাস ফিরে গেল। রাতটা প্রতিদিনের মতোই পার হয়ে গেল। পরদিন সকালবেলা নিহা উঠে রোজকার মতো সবার জন্য নাস্তা বানিয়ে ডাইনিংয়ে রাখলো, যেন কোনো রকম ত্রুটি না হয়। তার জন্য সবাই আসার আগে সব টেবিলে সাজিয়ে রেখেছে। একটু পরে সবাই এক এক করে ডাইনিংয়ে আসলো। সবাই ডাইনিংয়ে বসতেই নিয়ে সবাইকে নাস্তা সার্ভ করতে লাগলো। কে রে মা, তুই খাবি না? একদিনও তো আমাদের সাথে বসে খেতে দেখলাম না, আজ আমাদের সাথে খাবি? বস, নাস্তার জারটা সে নিয়ে খাবে। রায়হান সাহেবের মুখের ওপর কেউ কথা বলতে পারে না, তাই সবাই রেগে মেগে দাঁত চেপে খাচ্ছে। তবে নিহা বেশ বুঝতে পারছে সবার মনে কি চলছে, আর ও এটাও ভালো করেই জানে শ্বশুর অফিসে চলে গেলে ওরা সবাই ওর সাথে কি করবে। তাই নিহা মুখে মেকি হাসি টেনে বলল, না বাবা, আপনারা খান, আমি পরে খাবো। আর তাছাড়া আমার এখনো ক্ষুধাও লাগেনি। তুইও না? আচ্ছা ঠিক আছে, তবে টাইমলি খেয়ে নিস, নয়তো শরীর খারাপ করবে। জি বাবা। শায়লা বেগম স্বামীর কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ওনার বুঝে আসে না ওনার স্বামীর ঘরে বাকি সবার থেকে এই মেয়েটাকে কেন বেশি গুরুত্ব দেয়। শায়লা বেগম মনে মনে বিড়বিড় করে বললেন, যত সব আদিক্ষেতা, নিজের মেয়ের খোঁজ নেই, অন্যর মেয়ের জন্য দরদ উতলে পড়ছে। জয়, তুই কি এখনো ঢেউ ঢেউ করে ঘুরে বেড়াবি? স্টাডি কমপ্লিট করেছিস, এখনো কি ঘুরে বেড়ানোর সময়? এবার হলেও তো আমার বিজনেসে হাত লাগাতে পারিস নাকি? আর তুমি ছেলেকে তো দিন দিন কুবুদ্ধি দিয়ে অধবতে পাঠাচ্ছ, এখন হলেও অন্তত ছেলেকে বুঝাও, নয়তো পরে মাথা ফাটলেও কাজ হবে না। দেখো। বাবার কথা শুনে জয় খাবার খেতে খেতে বলল, ড্যাড, মমকে কিছু বলো না, আমি সময় হলে নিজেই অফিসে যাব, তোমার বলতে হবে না। বাবা, তুই তোর ড্যাডের কথা শুনিস না, সে তোর স্বাধীনতাটা খর্ব করতে চাইছে। এখনই তো তোর মজা করার সময়, বিজনেস করার জন্য অনেক টাইম পড়ে আছে, তখন করিস, এখন এনজয় কর। রায়হান সাহেব স্ত্রীর কথা শুনে দিলেন এক ধমক, যেটা শুনে সবাই একেবারে চুপ হয়ে গেল। কারণ এখন কেউ কিছু বললে রায়হান সাহেব যে সবার খাওয়া শুদ্ধ বন্ধ করে দেবে সেটা সবাই ভালো করেই জানে। রায়হান সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বললেন, জয়, দেখিস তোর মা যে তোর কত বড় ক্ষতি করছে সেটা একদিন বুঝতে পারবি। এখন তো আমার কথাকে পাত্তা দিচ্ছিস না, এমন একদিন আসবে যেদিন তুই বুঝতে পারবি আমি কেন কথাগুলো বলতাম। এরপর খাওয়া শেষ করে যে যার কাজে চলে গেল। অর্থাৎ রায়হান সাহেব অফিসে, জয় বন্ধুদের সাথে বাইরে, আর ওর মা মেয়ে দুজনে গেল পার্লারে রূপচর্চা করতে। আর ঘরের কাজগুলো করার জন্য নিহাকে রেখে চলে গেল চাকরানি হিসেবে। নিহা দুপুরের রান্না শেষ করে গোসল করে জোহরের নামাজটাও পড়ে নিল।
এখন আপাতত ও আর ঋতু ছাড়া আর কেউ নেই। ঋতু হলো এই বাসার কাজের মেয়ে। আগের কাজের মেয়েটা একটু কাজে ফাঁকি দিত বলে রায়হান সাহেব জয় আর নিহার বিয়ের পরই ঋতুকে নিয়ে আসে। নিহা যখন নামাজ শেষ করে জায়নামাজটা তুলে রাখছিল তখনই ঋতু ডাকতে আসলো। ভাবি, ভাবি। নিহা জায়নামাজটা স্ট্যান্ডে রেখে দরজার দিকে এগিয়ে গেল। হ্যাঁ ঋতু বলো। ভাবি, দুপুর পার হয়ে যাইতেছে, ভাত খাইবেন না? হ্যাঁ খাবো তো, কিন্তু এখনো তো মা আর জেসি আসেনি। আর তুমি তো জানোই আমি ওরা যতক্ষণ না আসে ততক্ষণ খাই না। ওরা আসুক তারপর খাবো। নিহার কথা শুনে ঋতু তাচ্ছিল্য হাসলো, বলল, তুমি আসলে কি কত ভাবি, যেই মানুষগুলা তোমার কথা একটাবার ভাবে না, উল্টো কিভাবে তোমারে মার খাওয়ানো যায়, কিভাবে দুইটা কথা শোনানো যায়, এইসবই ভাবে। তুমি তাদের জন্য না খাইয়া বসে আসো, আর কাকে মা বলতাছো? ওই রাক্ষসী মহিলাটাকে, যে তোমারে সবসময় এই বাসা থেকে বাইর করতে যায়। এভাবে বলো না ঋতু, উনি বড়জন, আর বড়জনদের এভাবে বলতে নেই। আচ্ছা তোমার ক্ষুধা লেগেছে? না, আমার এখনো ক্ষুধা লাগে নাই। মানুষ ভাত কি এখন খায়? বিকেল হোক, তারপর ক্ষুধা লাগবো। নিহা বুঝতে পারল ঋতু কথাটা ওকে পিঞ্চ মেরেই বলেছে, তাই ঋতুর গালটা টেনে দিয়ে হেসে বলল, ক্ষুধা লাগেনি তাই না? তাহলে আমাকে ডাকতে এসেছো কেন? তুমি তো যতক্ষণ ক্ষুধা না লাগে ততক্ষণ আমাকে খাওয়ার কথা বলো না। চলো খাবে। বলে ঋতুর হাত ধরে রুম থেকে বের হয়ে গেল নিহা। তুমি শুধু শুধু আমাকে টাইনা নিয়ে যাইতেছো। তুমি ভালো করেই জানো আমি তোমাকে ফেলে খাবো না। আচ্ছা সে দেখা যাবে। আচ্ছা ঋতু, একটা কথা বলো তো, তুমি আমাকে এত পছন্দ করো কেন? যেখানে এই বাড়ির সবাই আমাকে অপছন্দ করে, সেখানে তুমি আমাকে এতটা ভালোবাসো কেন বলো তো? তুমি মানুষটাই এমন যে তোমাকে যে কোনো মানুষ ভালো না বেসে থাকতেই পারবে না। তবে আমি ভালো মানুষগুলোর কথা বলছি, যেমন বড় স্যার। কারণ খারাপ মানুষগুলো কখনো ভালো মানুষকে চিনতে পারে না, যেমন ওর মা আর ছেলে মেয়ে। নিহা আর ঋতু যখন কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছিল তখনই শায়লা বেগম আর জেসি ঘরে ঢুকলো। দুজনেই ভেতরে ঢুকে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। নিহা শাশুড়ি আর ননদকে টায়ার্ড দেখে দ্রুত কিচেনে গিয়ে 2 গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে আসলো। যদিও ঋতু অনেক বারণ করেছিল, কিন্তু নিহা শোনেনি। এই নিন মা, শরবতটা খেয়ে নিন, তাহলে ক্লান্তি দূর হয়ে যাবে। জেসি তুমিও নাও। সোফায় মা মেয়ে দুজনেই চোখ বন্ধ করে বসেছিল। হঠাৎ নিহার কণ্ঠ শুনে চোখ খুলে তাকিয়ে সোজা হয়ে বসলো। একবার নিহার হাতের ট্রেতে রাখা শরবতের গ্লাসগুলোর দিকে তাকিয়ে নিহার দিকে তাকালো। তারপর তাচ্ছিল্য হেসে শায়লা বেগম বললেন, তোকে কি আর সাথে কেউ বলি? কেউ ছোট লোক কোথাকার? এই বাড়িতে এসেছিস 1 বছর হয়ে গেছে, কখনো আমাদেরকে কি লেবুর শরবত খেতে দেখেছিস? তুই জানিস না আমরা ফ্রুটস জুস ছাড়া অন্য কোনো রকম শরবত খাই না? মম, তুমি ওকে কেন বলছো এইসব? ও তো আমাদের খাওয়ার জন্য আনেনি, আমাদের জন্য শরবত এনেছে বলে নাম করার জন্য এনেছে। যদি খাওয়ার জন্য আনতো তাহলে আর এমন ছোট লোকে শরবত বানিয়ে আনতো না। ওয়া, এরকম সাদামাটা লেবুর শরবত কেউ খায়? আমার তো দেখে ভমিট হবে মনে হচ্ছে। এসব ওদের মতো ছোট লোকরা শুধু খেতে পারে। লিসেন ভাবি সাহেবা, পরের বার থেকে আমাদের জন্য কিছু আনতে হলে আমাদের পছন্দ অপছন্দ জেনে তারপর আনবে, নয়তো তোমার আনা জিনিস তোমার মুখে ছুঁড়ে মারবো। গট ইট? আর হ্যাঁ, আমরা আসার আগেই যেন ডাইনিং টেবিলে খাবার রেডি থাকে। চলো মম, ফ্রেশ হতে হবে। চল। বলেই মা মেয়ে দুজনে গদগদ পায়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। নিহাকে কিছু বলার সুযোগও দিল না। এখন খুশি হয়েছো তো ভাবি? দেখলে তো তোমার ভালো কাজে কি প্রতিদান দিল। আচ্ছা, তুমি কখনো শুধরাবে কত? কেন বোঝো না তোমার ভালো কাজের কোনো মূল্যই ওদের কাছে নাই? মূলত তোমারই কোনো মূল্য ওদের কাছে নাই। কেন পড়ে আসো এখানে? এই বন্দি দশা থেকে কোথাও চইলা গেলে আরও ভালো করতে, অন্তত এই অমানুষ 3টার হাত থেকে বাঁচতে পারতে। এখন আসো, এভাবে আর দাঁড়ায় না থাইকা ম্যাম সাহেবাদের জন্য টেবিলে খাবার সাজায়া দিই, নয়তো আবার কথা শোনাইব তোমায়। ঋতুর কথাগুলো শুনে নিহা কেন জানি কোনো কথা বলল না, চুপচাপ ঋতুর সাথে কিচেনে চলে গেল। ঋতুর কথার পেটে বলার জন্য যেন কিছুই খুঁজে পেল না সে। আর ওর বা কী বলারই আছে? ঋতু তো ঠিকই বলেছে, ওর কোনো মূল্যই নেই ওদের কাছে। যেখানে ওর মূল্য নেই সেখানে ওর কাজগুলোর কি মূল্য থাকবে? নিহার ভালো কাজগুলোও কেন যেন ওদের কাছে খারাপ মনে হয়। শায়লা বেগম আর জেসি খাওয়ার পর নিহা আর ঋতু কিচেনে বসে খেয়ে নিল।
নিহা আসলে সবসময় ঋতুর সাথে একসাথে খাবার খায়। নিহা খাবার খেয়ে রুমে চলে আসলো। তারপর ঋতু সবসময় মায়ের সাথে ফোনে কথা বলে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ল। মায়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভাগ্যিস রায়হান সাহেব ফোনটা দিয়েছিলেন, নয়তো কখনো বাবা মায়ের সঙ্গে কথা বলার সুযোগও হতো না। রায়হান সাহেবই একমাত্র ব্যক্তি যে নিহাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসে। তাই নিহাও এই মানুষটাকে অনেক সম্মান করে আর শ্রদ্ধা করে। নেহা ঘুমাতে গিয়েও যেন ঘুম আসলো না চোখে। শরীরটা আজকাল খুব বেশি ব্যথা করে। শুতে গেলে যেন ব্যথাগুলো আরও বেশি জেঁকে ধরে। অবশ্য প্রতিদিনের মারের তুলনায় আজকের মারটা একটু বেশি হয়েছে। বেল্টের মার আর লাথি খেয়ে যেন পুরো শরীর অসাড় হয়ে গেছে। যখন দেখলো ব্যথার জন্য এপাশ ওপাশ ফিরতে পারছে না, তখন আর কোনো উপায় না পেয়ে উঠে বসলো নেহা। হয়তো ফ্লোরে শুয়েছিল বলে আরও বেশি হত্যা করছে। তাই নেহা ঠিক করলো ঋতুর সাথে গিয়ে গল্প করবে কিছুক্ষণ। যেই ভাবা সেই কাজ। নেহা রুম থেকে বেরিয়ে সোজা কিচেনের পাশের রুমটাতে চলে গেল, কারণ এই রুমটাতেই ঋতু থাকে। ঋতু, ঋতু। বলতে বলতে নেহা রুমে ঢুকলো। ঋতু তখন খাটে শুয়ে শুয়ে মোবাইলে গেমস খেলছিল। মোবাইলটা মূলত রায়হান সাহেব কিনে দিয়েছিল, যাতে অবসর সময়ে ঋতু মোবাইল টিপে একটু ক্লান্তি দূর করতে পারে। নেহাকে এই সময় রুমে ঢুকতে দেখে অবাক হয়ে দ্রুত উঠে বসলো। ভাবি তুমি আসো, বসো। তুমি এই সময় এখানে? তুমি তো এই সময় প্রতিদিন ঘুমাও, আজ ঘুমাও নাই? ঋতুর কথা শুনে নেহা মুচকি হেসে ঋতুর পাশে গিয়ে বসলো। তারপর ঋতু রুমের চারপাশে চোখ বুলাতে বুলাতে বলল, ঘুম আসছিল না, তাই ভাবলাম তোমার সাথে কিছু সময় গল্প করি, তাই চলে আসলাম তোমার কাছে। সত্যি কি তাই, নাকি অন্য কোনো কারণ? মিথ্যা কইবা না কিন্তু, কারণ গত 1 বছরে তোমারে আমার ভালো করে চেনা হইয়া গেছে। আর যাই হোক, তুমি কখনো বিকেলে না ঘুমাইয়া থাকো না। সত্যি করে কও তো কি হয়েছে? নেহা বরাবরই ঋতুর থেকে কিছু লুকিয়ে রাখতে পারে না। প্রথমে মিথ্যে বললেও পরে ঠিকই সত্যিটা বলে দিতে হয়। আর বলবে নাই বা কেন? এই বাড়িতে ঋতুই তো একমাত্র মানুষ যে ওর সুখ দুঃখ সব বুঝে, যার সাথে নেহা নিজের সব দুঃখ শেয়ার করতে পারে। ঋতুর বয়সটা একটু কম হলেও মেয়েটা যথেষ্ট ম্যাচিউর। ঋতুকে এই বাড়িতে আনার পর থেকেই ঋতুর সাথে ভালো ব্যবহার করে বলে ঋতুকে ছোট বোনের মতো দেখে বলে ঋতুও নেহাকে যথেষ্ট পছন্দ করে। নেহা যত কষ্টে থাকুক, ঋতুর সাথে কিছু সময় কথা বললে যেন সব দুঃখ ভুলে থাকতে পারে সে। কি হইল? কিছু কইতাছ না যে? নাকি এখন এই ঋতুকেও মিথ্যা কইতে শিক্ষা গেছো? যেমনটা বড় স্যারকে কও, ভালো না থাকাও কত সুন্দর কইরা বড় স্যারের সবসময় কও, বাবা আমি অনেক ভালো আছি, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। নেহা মলিন হাসলো ঋতুর কথা শুনে। নেহাকে হাসতে দেখে ঋতু রাগী গলায় বলল, একদম হাসবা না, এখন আর আমারে ভালোই বাসো না। নয়তো আগে সব কথা আমার লগে ভাগাভাগি করতে, আর এখন আমার কাছ থেকে সব কথা লুকাইতে চাও। আরে তেমন কিছুই না, আসলে শরীরটা খুব ব্যথা করছে আর পিঠেও খুব যন্ত্রণা করছে। শুলেই মনে হচ্ছে পিঠে আর পুরো শরীরে অসহ্য ব্যথা হচ্ছে, তাই না ঘুমিয়ে তোমার সাথে গল্প করতে চলে আসলাম। ঋতু নেহার কথাগুলো শুনে কয়েক সেকেন্ড কিছু একটা ভেবে হঠাৎই বলে উঠল, সারা শরীর ব্যথা করতেছে তা না হয় বুঝলাম, কিন্তু পিঠেও জ্বালা করতেছে মানে? দেখি ওইদিকে ঘুরো তো, পিঠে কি হয়েছে দেখি। বলে ঋতু নেহাকে ধরে ওর দিকে ঘোরাতে চাইল, কিন্তু নেহা না ঘুরে হেসে বলল, আরে আমার পিঠে আবার কি হবে বলো তো? দেখতে হবে না তোমার, এমনিই হয়তো ব্যথা করছে, মনে হয় ফ্লোরে থাকার অভ্যেস নেই বলেই এমনটা হচ্ছে। নেহার কথাকে উপেক্ষা করে ঋতু রাগী কণ্ঠে বলল, বেশি কথা না কইয়া চুপচাপ ওইদিকে ঘুরো তো, নয়তো এখন আমার আন্তর্জাতিক গালিগুলো দিমু কিন্তু। আমায় কি ছোট বাচ্চা মনে হয় যে ভুলভাল বুঝিয়ে দিবে আর আমিও বুঝে চুপ কইরা থাকবো? ঘুরো জলদি। বলে ঋতু নেহাকে জোর করে ধরে সামনের দিকে ঘুরিয়ে দিল। তারপর পিঠ থেকে শাড়ি সরিয়ে পিঠে চোখ রাখতে আটকে উঠল ঋতু। এমন কিছু দেখবে সে কল্পনাও করেনি। নেহার শরীরটা খুব বেশি ফর্সা হয়, ফর্সা শরীরে ব্লাউজের ওপর দিয়ে বেল্টের আঘাতগুলো ভালো করে দৃশ্যমান হচ্ছে। নেহার পেটে এগুলো কিসের দাগ? আরও একটু ভালো করে দেখার জন্য ঋতু ব্লাউজের হুকগুলো দ্রুত খুলে ফেলল। আর সাথে সাথে নেহার পিঠের অজস্র মারের দাগগুলো চোখে পড়ল ঋতুর। নেহার পিঠে অজস্র বেল্টের আঘাতের দাগ হয়ে আছে। কিছু কিছু দাগ লাল হয়ে আছে, আর কিছু কিছু তো কালো বর্ণ ধারণ করেছে। এসব দেখে নিজের অজান্তে ঋতুর মুখ ঠা হয়ে গেল। মুখে হাত দিয়ে আটকে ওঠা গলায় বলল, ও মা গো ভাবি, এসব কি? আল্লাহ গো, এতগুলো মায়ের দাগ, পুরো পিঠে তো একটুখানি জায়গাও খালি নাই যেখানে মারের দাগ নাই। বেল্টের দাগগুলো কেমন রক্ত ময়রা ফেলছে দেখো।
তুমি কি করে এত আঘাত নিয়েও হাসি মুখে সব কইরা যাইতেছো ভাবি? আমি হলে তো বিছানা থেকে উঠতেই পারতাম না। নিশ্চয়ই কোনো মলম লাগাও নাই, আর ব্যথার ওষুধও খাও নাই, তাই না? আল্লাহ, কি অবস্থা হয়েছে বিটের। দাঁড়াও, তুমি বসো, আমি এখনই আইতাছি। বলে ঋতু বসা থেকে উঠতে চাইল। নেহা খপ করে ওর হাত ধরে ফেলল। কি হইল? হাত ধরলা কেন? ছাড়ো। কোথায় যাচ্ছ তুমি? তোমার জন্য মুপ আর ব্যথার ওষুধ আনতে যাইতাছি। ছাইরা দাও আমার হাত। না ঋতু, এসবের কোনো দরকার নেই, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুমি বসো। আর তাছাড়া আমার জন্য মুভ আর মেডিসিন আনতে গেলে ওনাদের কাছে ওনারা আরো হাসি ঠাট্টা করবে, তখন মা মেয়ে দুজন মিলে কাটা ঘায়ে নুনে ছিটা দিতে আসবে। থাক, লাগবে না মুভ টুভ কিছু, এমনিতেই সেরে যাবে। বেশি কথা বইলো না তো ভাবি, চুপ কইরা বইসা থাকো। আমি যেন আয়শা এভাবেই দেখি, কাপড় গায়ে দিও না যেন। আর ভয় পাইও না, আমি তোমার জন্য বইলাই আনবো না, আমার জন্য বইলে আনবো। কথাগুলো বলে ঋতু রুম থেকে বেরিয়ে গেল। আর নিহার গায়ের কাপড়গুলো এলোমেলো হয়ে আছে বিধায় যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। একটু পরে ঋতু মুভ আর মেডিসিন নিয়ে রুমে আসলো। হয়তো দৌড়ে গিয়ে দৌড়ে এসেছে, তাই তো এত তাড়াতাড়ি আসতে পেরেছে। ঋতু এসে একটা অ্যারোস ট্যাবলেট আর পানির গ্লাসটা এগিয়ে দিল নেহার দিকে। নেহা নিজেকে সামলে রেখে কোনো মতে পানির গ্লাসটা আর মেডিসিনটা খেয়ে নিল। ঋতু পানির গ্লাসটা টেবিলের ওপর রেখে আবারও খাটে পা তুলে নেহার পেছনে বসে পড়ল। ঋতু, কেন শুধু শুধু এত কষ্ট করতে গেলে বলো তো? সব সময়ের মতো এবারও সেরে যেত। মুভ লাগিয়ে কি লাভ? আর কয়দিনই বা মুভ লাগাবো? হয়তো এখন মুভ লাগিয়ে রাতে আবার এমন দাগ হয়ে যাবে। তার চেয়ে বরং দাগগুলোকে নিয়েই থেকে যাওয়া ভালো না? কথাগুলো বলতে গিয়ে নেহার চোখ থেকে দুফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। ঋতু পেছন থেকেও নেহার কান্নার ব্যাপারটা বুঝতে পারল। ঋতু এবার আস্তে আস্তে নেহার পেটের অজস্র দাগগুলোতে মুভ লাগিয়ে দিতে লাগলো। আস্তে লাগাও ঋতু, পিঠে জ্বলছে খুব। ও মা, ঋতু প্লিজ ফ্যানটা চালিয়ে দাও, মুখ দেয়া জ্বলছে খুব পিঠ। আল্লাহ। নেহাকে ব্যথায় কুকাতে দেখে ঋতু দ্রুত উঠে ফ্যানটা চালিয়ে দিয়ে আবারও বসে পড়ল। তারপর আবারও মুভ লাগাতে লাগাতে বলল, ভাবি, তোমাকে একটা কথা কই। বলো। ঋতু কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলে উঠল, এত মার সহ্য করে কেন এখানে পড়ে আসো? কেন চইলা যাইতেছো না এই বাড়ি ছাইরা? তোমার এই বাড়ির কেউ ভালোবাসে না, শুধু বড় সাহেব ছাড়া। কেন এত কষ্ট সহ্য করতেছো কত? কি করব বলো? বাবা যে আমায় অনেক ভালোবাসে। বাবার মতো মানুষটাকে ছেড়ে কি করে যায় বলো? মানুষটা আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তাই শত কষ্ট মুখ বুজে সহ্য করে এই বাড়িতে পড়ে থাকি আমি। সত্যি কি বড় সাহেবের জন্য পড়ে আসো, নাকি অন্য কিছু? মানে? ছোট সাহেবকে ভালোবাসো? কি বলো এসব তুমি? যেটা জিজ্ঞেস করছি এটা কও, ছোট সাহেবকে ভালোবাসো? নেহা কিছু বলল না, বরং চুপ করেই রইল। ঋতুর প্রশ্নের জবাবে কি বলবে বা কি বলা উচিত নেহার জানা নেই। আর কি বা বলবে এটা, যে সে ওই মানুষ নামের অমানুষটাকে ভালোবেসেছে। কথাটা শুনলে ঋতু কি ভাববে? হয়তো ওকে শেষরা ভাববে। ঋতুর ততক্ষণে মুখ লাগানো শেষ, তাই সে নেহার ব্লাউজের হুকগুলো লাগিয়ে দিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। নেহাও সোজা হয়ে বসে পড়ল। ঋতু নেহার দিকে তাকিয়ে আবারও বলল, আমি জানি তুমি ছোট সাহেবকে ভালোবাসো, আর তাই ওই ব্যাটারে ছাইরা যাইতে পারতাছো না। বড় সাহেব তো বাহানা মাত্র। নেহা চমকালো ঋতুর কথা শুনে। ও কি করে বুঝলো সে জয়কে ভালোবাসে? হ্যাঁ, ঋতুর কথাই ঠিক, নেহা জয়কে অনেক ভালোবাসে। যদিও নেহা জানে যে জয়ের মনে ওর জন্য কোনো ভালোবাসা নেই, আর কখনো হয়তো বা জন্মাবে না। তবুও সে এই মানুষটাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। যত যাই হোক, মানুষটা তো ওর স্বামী, আর প্রতিটা স্ত্রীর উচিত স্বামীকে ভালোবাসা। নেহাও ভালোবাসে, তবে উচিত অনুচিতের কথা ভেবে নয়। যেদিন প্রথম জয়ের ছবি দেখেছিল বাবার কাছে, সেদিন জয়কে ভালো লেগে যায় নেহার, আর সেই ভালো লাগা থেকেই ভালোবাসার জন্ম। কিন্তু কে জানতো এই মানুষটা ওকে নয় অন্য কাউকে ভালোবাসবে। নেহার মনে পড়ে গেল সেই দিনটির কথা, যেদিন ওদের বাসায় রায়হান সাহেব ওনার ছেলের প্রস্তাব নিয়ে গিয়েছিল। নেহা তখন উঠানে মায়ের সাথে টুকটাক কাজ করতে করতে কথা বলছিল। তখনই বাবাসহ রায়হান আঙ্কেল বাড়িতে ঢোকে। নেহাদের ঘরটা টিনের, তবে টিনের হলেও বেশ সুন্দর আর আকর্ষণীয়। রুমও কম নেই, রান্নাঘর সহ 5-5টা রুম, আর ঘরের চারপাশে ব্যাপক জায়গায় ফাঁকা রেখে ঘেরাও করে টিন দেয়া, আর সামনের পিছনের চারপাশে ঘেরাও টিনের দেয়াল গিয়ে ঘরের সামনে স্থির হয়েছে। আর ওখানেই একটা দরজা দেওয়া হয়েছে, যেটাকে বলা চলে বাড়ির মেইন গেট।
মেইন গেট দিয়ে রায়হান আঙ্কেল আর বাবাকে ঢুকতে দেখে সহজ সরল নিয়া দৌড়ে বাবার সামনে যায় বাবার বাজারের ব্যাগটা নেবে বলে। তবে রায়হান আঙ্কেলকে সালাম দিতে ভুল করলো না নিহা। হেসে রায়হান সাহেবের দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? রায়হান সাহেব মুচকি হেসে নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আঙ্কেল, ভালো আছি, আসুন ভেতরে আসুন। বলেই বাবার দিকে ফিরে হাতটা বাড়িয়ে দেয় বাজারের ব্যাগ নেবে বলে। মেয়েকে দেখে রফিক সাহেবও হেসে বাজারের ব্যাগটা মেয়ের হাতে দিয়ে মেয়েকে আঘাতে বুকে জড়িয়ে নিয়ে রায়হান সাহেবের সাথে কথা বলতে বলতে ঘরের দিকে যেতে থাকে। নিয়া সবসময় এমনই করে, বাবা বাড়িতে ঢুকেছে দেখলেই দৌড়ে বাবার কাছে গিয়ে বাবার হাতে যেটাই থাকুক সেটা নিয়ে নেবে। রফিক সাহেবও মেয়ের কাজে খুশি হন, মেয়েকে এক হাতে বুকে জড়িয়ে ঘরের ভিতর যান। আর আজও তাই হলো। রায়হান সাহেবকে দেখে নিহার মাও দ্রুত মাথায় কাপড় টেনে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রায়হান সাহেব সামনে আসতেই নিহার মা সালাম দিয়ে বলল, কেমন আছেন ভাইজান? এতদিন পর আমাদের কথা মনে পড়লো আপনার। সেই যে ঈদের সময় আসলেন, আর তো আসলেন না। রায়হান সাহেব হেসে বললেন, আর বলো না ভাবি, বিজনেসের জন্য একটু সময়ও বের করতে পারি না, তাই আসা হয় না। ও আচ্ছা, আসেন ভিতরে আসেন। বলেই নিহার মা ভেতরের দিকে যেতে লাগলো। নিহার ঘরের সামনে একটা খোলা বারান্দা আছে, যেটাতে শুধু ওপরে টিন দেয়া আর চারপাশে খোলা। রফিক সাহেব এবং রায়হান সাহেব দুজনে এসে বারান্দায় থাকা চেয়ারগুলোতে বসলেন, আর নেহা এবং নেহার মা ঘরে ঢুকে গেল। তো বল রায়হান, তোর কি খবর এখন? ভাবি ছেলে মেয়ে সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালোই আছে, তোদের কি খবর বল? এই তো আমাদেরটাও কোনো মতে চলে যাচ্ছে। এরপর দুই বন্ধু মিলে আরও বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক কথা বলতে লাগলো। দুজনের মাঝে গল্পের আসর জমে উঠেছে। শত হলো বন্ধু বলে কথা। অনেকদিন পর এক বন্ধু আরেক বন্ধুকে পেয়ে দুজনে কথার ঝুড়ি খুলে বসেছেন। এরই মধ্যে নিহার মা ট্রে করে নিজের স্বামী আর রায়হান সাহেবের জন্য শরবত আর নাস্তা নিয়ে আসলো। নেন ভাইজান, শরবত নেন। বলতে বলতে নেহার মা সেখানে রাখা একটা চেয়ারে বসে পড়ল। হেসে বলল, তো ভাইজান এখন বলেন, এতদিন পর কি মনে করে আসলেন? আমি তো মনে করছিলাম আমাদের কথা ভুলেই গেছেন। রায়হান সাহেব শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বললেন, আরে তেমন কিছুই না ভাবি, আমি তোমাদের ভুলে যাব সেটা ভাবলে কি করে? হয়তো ব্যস্ততার কারণে আসতে পারি না, কিন্তু তাই বলে তোমাদের ভুলে যাব সেটা আমার জীবন থাকতে হবে না। তবে এবার তোমাদের কাছ থেকে একটা জিনিস নিতে এসেছি। রায়হান সাহেবের মুখে জিনিস নিতে আসার কথা শুনে নেহার বাবা মা দুজনে অবাক হয়ে দুজনের দিকে তাকালো। নেহার মা কৌতূহল দমিয়ে রাখতে না পেরে বলেই ফেলল, কি বলেন ভাইজান? আমাদের থেকে একটা জিনিস নিতে এসেছেন মানে? আপনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিবের কাছ থেকে কি বা নিবেন? রায়হান সাহেব হেসে বললেন, আরে ভাবি, তুমি হয়তো জানো না, গরিবের ঘরেই কিন্তু হীরা মুক্তা থাকে। তাই তো আমি সেই মুক্তার খোঁজে শহর থেকে এখানে চলে আসলাম। এখন তোমরা হ্যাঁ করলেই হয়। রফিক সাহেব এবারে একটু নড়ে চড়ে বসে সিরিয়াস হয়ে বললেন, রায়হান, কি বলতে চাস পরিষ্কার করে বলতো? তোর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। রায়হান সাহেব এবার সিরিয়াস মোডে বসে বললেন, আগে বল, তোর কাছে তোর সবচেয়ে প্রিয় জিনিসটা চাইলে তুই না করবি না? কি চাস এটা তো আগে বল। আর তুই তো ভালো করেই জানিস, তুই কিছু চাইলে সেটা আমি কখনো না করতে পারি না, সে যত মূল্যবান কিংবা দামি জিনিসই হোক। সেটা তো জানি, বাট এখানে দামি কিংবা মূল্যবান জিনিসের কথা আসছে না, এখানে তোর প্রিয় জিনিসটার কথা আসছে। আসলে রফিক, আমি চাই নিহা মামনিকে আমার ঘরে নিয়ে যেতে। মানে হলো, আমি নিহা মামনিকে আমার ছেলে জয়ের জন্য নিয়ে যেতে চাই। প্লিজ তুই না করিস না, বিশ্বাস কর, নিহাকে আমি নিজের মেয়ের মতো করে রাখবো। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। রায়হান সাহেবের কথা শুনে নিহার বাবা মা দুজনে বড়সড় অবাক হলো। ওনারা কল্পনাও করতে পারেনি রায়হান সাহেব এমন কিছু বলবেন। তার ওপর রায়হান সাহেবরা শহরের মানুষ, নিহার মতো একটা গ্রামের মেয়েকে ওনার ছেলের জন্য নিতে চাইছেন, কথাটা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না নিহার বাবা মায়ের। রফিক সাহেব অবাক হয়েই বলে ফেললেন, রায়হান, এসব তুই কি বলছিস? আমার মেয়েকে তোর ছেলের বউ বানাতে চাস মানে? কেন, তুই রাজি না? দেখ রায়হান, এখানে রাজি না রাজির কথা আসছে না, এখানে কথা আসছে ছেলে মেয়েদের। দেখ, তোরা শহরের মানুষ আর আমি গ্রামের মানুষ, কিভাবে এটা সম্ভব? কেন, আমি কি গ্রামের মানুষ নই? আমিও তো গ্রামের মানুষ, শহরে গিয়েছি কয়দিনই বা হচ্ছে। রায়হান, তুই বোঝার চেষ্টা কর, এখানে কথাটা আমাকে আর তোকে নিয়ে নয়,
এখানে নিহা আর তোর ছেলেকে নিয়ে কথা। দেখ, তুই গ্রামের হলেও জয় তো আর গ্রামের না, ও শহরের ছেলে। আর শহরের পরিবেশে সে বেড়ে উঠেছে। এখন যদি নেহাকে ওর জন্য নিয়ে যাস তাহলে হয়তো দুজনের মানিয়ে নিতে অনেক কষ্ট হবে। এমনও হতে পারে জয় এই বিষয়টা মানতেই চাইবে না। তাই আমার মনে হয় জয়ের জন্য শহরের কোনো মেয়েকে ঠিক করাটাই বেশি ভালো হবে। আর তাছাড়া জয়েরও তো পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে। তুই বরং ওখান থেকে একটা মেয়ে ঠিক কর জয়ের জন্য। আমরা গিয়ে 1 সপ্তাহ ধরে না হয় তোর ছেলের বিয়ে খেলাম। আরে তেমন কিছু না, প্লিজ তুই আমার ফিরিয়ে দিস না। অনেক আশা নিয়ে এসেছি তোর কাছে, তোর মেয়েকে আমার মেয়ে বানাবো বলে। তুই তো আমার জন্য অনেক করলি, এবার আমাকেও তোর জন্য কিছু করার সুযোগ দে। এরপর তিনজনের মাঝে বেশ কিছুক্ষণ সময় কথা বলা বলির পর অবশেষে বিয়েটা ঠিক হলো। রফিক সাহেব বন্ধুর কথায় রাজি হয়ে গেলেন। আর রাজি না হওয়ার উপায় নেই, কারণ বন্ধু কিছু চেয়েছে আর এটা না করার কোনো সাধ্যই নেই রফিক সাহেবের। আর সবচেয়ে বড় কথা হলো উনি জয়কে চেনেন। জয় যথেষ্ট ভদ্র এবং ভালো ছেলে। রফিক সাহেব সাথে কয়েকবার দেখা হয়েছে, অনেক সম্মান দিয়ে কথা বলেছে জয় তখন। কিন্তু রফিক সাহেব তখনও জানতেন না জয় ছেলে হিসেবে ভালো হলেও স্বামী হিসেবে হবে অমানুষ। আর রায়হান সাহেবও তখন জানতেন না ওনার ছেলে ওনারই অগোচরে মদ, ক্লাব, পার্টি আর গার্লফ্রেন্ড নিয়ে মেতে থাকে সব সময়। উনি ভাবছেন জয় শুধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় ব্যয় করে, কিন্তু ওনার ছেলে যে এতটা আল্ট্রা মডার্ন সেটা ওনার জানা ছিল না। রায়হান সাহেব চেয়েছেন জয়কে বিয়ে করিয়ে দিলে জয় আর বন্ধুদের সাথে মিলে সময় অপচয় করবে না। বউ এনে দিলে তখন সংসারমুখী হবে, বাবার বিজনেসে হাত দিবে। আর সেই বউটা যদি হয় নেহা, তাহলে তো ব্যাপারটা সোনায় সোহাগা। কারণ নেহা যথেষ্ট সুন্দর, ভদ্র, মার্জিত এবং পর্দাশীল। জয়ের জন্য ওকে নিয়ে গেলে মন্দ হবে না। সেদিন রায়হান সাহেব আর রফিক সাহেব মিলে নিজেদের ছেলে মেয়ের বিয়েটা পাকাপোক্ত করে ফেলেন। মেয়ের যেহেতু ইন্টার পরীক্ষা দেওয়া শেষ, তাই রফিক সাহেবও আর না করলেন না, কারণ গ্রামের মেয়েদেরকে এসএসসির উপরে পড়ানো হয় না। আর সেখানে রফিক সাহেব তো মেয়েকে ইন্টার অবধি পড়িয়েছেন, সেটাই বা কম কিসের। তাই রায়হান সাহেবের সাথে মিলে 15 দিনের মাথায় বিয়ের তারিখ ঠিক করে, অর্থাৎ 15 দিন পরেই বিয়ে। তবে সব ঠিকঠাক হওয়ার পরেও রফিক সাহেব আরও একবার বন্ধুর কাছে জিজ্ঞেস করতে ভুল করলেন না যে পরিবারের সবাই এই বিয়েতে রাজি কিনা, বিশেষ করে জয় এই বিয়েতে রাজি আছে কিনা। রায়হান সাহেব বন্ধুকে আশ্বস্ত করে বলেছিলেন যে ওনার ফ্যামিলির সবাই রাজি হবে। আর সবচেয়ে বড় কথা হলো উনি বললে সেখানে কেউ না করতে পারবে না। রফিক সাহেবও তখন নিশ্চিত হয়েছিলেন। আর রায়হান সাহেব যেহেতু শহরে পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে, তাই নেহার কথা ভেবে আসার সময় জয়ের একটা ছবি নিয়ে আসলেন সাথে। ছবিটা রফিক সাহেবকে দিয়ে কানে কানে বলেছিলেন যেন নেহা না দেখে, ওর বিছানায় ওটা রেখে দেওয়া হয়। কারণ বাবা মা ছবি দেখাতে চাইলে হয়তো লজ্জায় নিতে চাইবে না। তাই রায়হান সাহেবের এই আইডিয়া। রফিক সাহেব হেসে বন্ধুর সাথে সহমত জানালো। সেদিন রায়হান আঙ্কেল চলে আসলেন শহরে, আর বাবা রায়হান আঙ্কেলের কথা মতো ছবিটা নেহার অগোচরে নেহার বইয়ের টেবিলের ওপর রেখে আসে। কিন্তু ওনারা তিনজনের কেউ জানতই না নেহা ওনাদের সব কথা শুনেছে। আসলে ওনাদের তিনজনই যখন কথা বলেছিল তখন নেহা দরজার আড়াল থেকে সব শোনে। সেদিন রাতে নেহা যখন জয়ের ছবিটা দেখে, তখনই নেহার মনে জয়ের জন্য একটা ভালো লাগা তৈরি হয়। জয় দেখতে মাশআল্লাহ অনেক হ্যান্ডসাম আর সুন্দর। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দেখতে কোনো রাজপুত্রের চেয়ে কম লাগলো না। এই সুদর্শন ছেলে ওর স্বামী হবে সেটা ভাবতেই যেন নেহার খুশি প্লাস লজ্জা লাগছে। আর ওদের বিয়েটা যেহেতু সেদিনের আরও 15 দিন পর হয়েছে, তাই নেহা জয়কে নিয়ে ভাবতে ভাবতে জয়ের প্রতি ভালো লাগাটা যে কখন ভালোবাসায় পরিণত হয়েছে সেটা বুঝতেই পারল না। নেহা শুধু এতটুকু জানতো জয়ের সাথে ওর বিয়ে হলেও ও নাখোশ হবে না। হ্যাঁ, এটা ঠিক যে বাবা মাকে ছেড়ে শহরে থাকতে কষ্ট হবে, কিন্তু এমন একটা মানুষকে স্বামী হিসেবে পেলে হয়তো বাবা মাকে ছেড়ে থাকাটা অসম্ভব হবে না। আর এমনিতেও একদিন না একদিন তো যেতেই হবে শ্বশুরবাড়ি, আজ না হয় কাল। প্রতিটা মেয়েকেই যেহেতু শ্বশুরবাড়ি যেতে হয়, তাই ও তো আর বাবা মায়ের কাছে থেকে যেতে পারে না, চাইলেও পারবে না। তাই নেহা নিজেকে অনেক কষ্টে বুঝিয়ে শক্ত করেছিল। তবে মুখে এসব বলে নিজেকে সান্ত্বনা দিলেও নেহার মনটা যেন সবসময় ছোট হয়ে থাকতো। কারণ যে কখনো বাবা মাকে ছেড়ে একটা রাতের জন্য কোথাও যায়নি, সে কিভাবে শহরে গিয়ে বাবা মাকে ছেড়ে থাকতে পারবে তো ওখানে? মানিয়ে নিতে পারবে তো শহরের পরিবেশ? আচ্ছা, জয় কি ওকে তেমন করে ভালোবাসবে যেমন ও ভালোবেসে ফেলেছে? জয়ের মা আর বোন কেমন হবে? জয়ের মা ওকে মেয়ের মতো করে দেখবে তো? আর জয়ের বোন, সে কি ওকে বোনের মতো করে দেখবে? এসব কথা নেহা সবসময় মনে মনে ভাবতো।
ভাবতে না চাইলেও যেন ভাবনায় চলে আসতো। যদিও স্বামী নামক মানুষটিকে ভালোবেসে নিয়ে সব ভুলে থাকবে ঠিক করেছিল, কিন্তু বাবা মায়ের চেহারাটা মুখের সামনে ভাসলে যেন মুহূর্তে বিয়ে টিয়ে এসব প্রতি অনীহা চলে আসে নিহার। বাবা মাকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে, প্লিজ বাবা, প্লিজ মা, তোমরা আমায় বিয়ে দিও না। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। তোমরাই যে আমার বাবা মা, ভাই বোন সব। প্লিজ আমায় বিয়ে দিয়ে তোমাদের থেকে পর করে দিও না। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে নিহার ধ্যান ভাঙে। ঋতু কাঁধে হাত রেখেছে। নিহা চাপা স্বরে প্রশ্ন করলো, কিছু বলবে? কি ভাবতেছ কও তো? কখন থেকে দেখতেছি চুপ হইয়া কি যেন ভাবতেছ। কিছু না, তোমার এমনি মনে হচ্ছে। ও হঠাৎ করেই পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভেসে উঠেছে নেহার। কে জানতো বাবা মায়ের একমাত্র আদরের মেয়েটি এমন চাকরানি হয়ে যাবে। বাবা মা মেয়েকে শখ করে বড় লোকের ঘরে বিয়ে দিয়েছিল মেয়ে যাতে সুখে থাকবে বলে, কিন্তু কে জানতো নিয়তি এমন খেলা খেলবে। নেহার বাবা মা হয়তো জানেই না ওনাদের মেয়ে কেমন আছে। হয়তো ওনারা ভাবছেন মেয়ে ওনাদের বেশ সুখে আছে, কিন্তু আফসোস নেহা আর ঋতু কথা বলতে বলতে কখন যে আসরের সময় হয়ে গেছে বুঝতেই পারল না। আসলে বেশি সময় ধরে গল্প করেছে তা কিন্তু নয়, মূলত এখানকার দিনগুলোই এমন, হালকা গরম আর হালকা শীতের মাঝামাঝি সময়। বলতে গেলে পুরোপুরি শীত আসার আগ মুহূর্ত। তবে শীত পুরোপুরি না আসলেও দিনগুলো যেন প্রয়োজনের চেয়েও ছোট হয়ে গেছে। এখনকার দিনগুলো এমন যে রাতে হালকা শীত পড়ে আর দিনে গরম লাগে। হয়তো কিছুদিনের মধ্যেই শীত পুরোপুরি এসে যাবে। নেহা ঋতুর রুম থেকে নিজের রুমে চলে আসলো। আসরের আজান হয়ে গিয়েছে, এখন নামাজ পড়ে নেওয়া উচিত, নয়তো কখন দেখা যাবে চোখের পলকেই মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। নিয়া ওয়াশরুম থেকে অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করে নিল। নামাজ শেষ করে লম্বা মোনাজাত করতে ভুল করলো না নিহা। আর লম্বা মোনাজাতের এক পর্যায়ে ডুকরে কেঁদে উঠল সে। আজকাল নামাজে বসলে কেন যেন দু চোখের জলগুলো বেরিয়ে আসে বিনা বাধায়। নামাজের মধ্যে চোখের জলগুলো আটকে রাখলো, মোনাজাতে কেন যেন আটকে রাখতে পারে না সে। মোনাজাত শেষ করে উঠে দাঁড়ায় নিহা। জায়নামাজটা গুছিয়ে রেখে রুম থেকে বেরিয়ে গেল। এখন আবার রাতের জন্য খাবার রান্না করতে হবে। তার চেয়েও বড় কথা, এখন যদি শায়লা বেগম আর জেসিকে কফি বানিয়ে তাড়াতাড়ি রুমে দিয়ে না আসা হয়, তাহলে নিজেরা তো কথা শোনাবেই, আবার হয়তো গায়েও হাত তুলতে পারে। আর জয় আসলে সেটা জয়ের কানেও তুলতে সময় লাগবে না। তাই নেহা দ্রুত কিচেনে এসে 2 কাপ কফি করে শায়লা বেগম আর জেসির রুমের দিকে আসলো। তারপর নিজের জন্য আর ঋতুর জন্য 2 কাপ চা করে দুজনে একসাথে খেয়ে নিল। কারণ সন্ধ্যার আগে চা না খেলে নিহার মাথা ব্যথা করে। তাই যাই হয়ে যাক, চাটা ওর খেতেই হবে। আর সাথে ঋতুর জন্যও বানায়। ঋতুর সাহায্যে সন্ধ্যের একটু পরেই নিহার রান্না শেষ হয়। যদিও শায়লা বেগম আর জেসি ঋতুকে সাহায্য করতে নিষেধ করে, কিন্তু ঋতু ওদের চোখ ফাঁকি দিয়ে নিহাকে হাতে হাতে সাহায্য করে। সন্ধ্যা 7টার দিকে রায়হান সাহেব অফিস থেকে বাসায় ফিরে। শায়লা বেগম আর জেসি তখন ড্রয়িং রুমের সোফায় বসে ভারতীয় সিরিয়াল দেখছিল। রায়হান সাহেব সোফায় এসে বসতেই নিহাকে ডাকতে লাগলো। আর বউ আর মেয়েকে যেন ওনার চোখেই পড়ল না। নিহা, নিহা, কি রে মা, কোথায় গেলি? রায়হান সাহেবকে ঘরে এসেই নিহাকে এমনভাবে ডাকতে দেখে শায়লা বেগম টিভি থেকে চোখ সরিয়ে স্বামীর দিকে তাকালেন। রাগী গলায় বললেন, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? আমাদেরকে কি চোখে পড়ছে না? মাথাটা খুব ধরেছে, আমাকে 1 কাপ চা করে দিতে পারবে? তোমার কি মাথা ঠিক আছে? আমাকে চা করতে বলছো কোন যুক্তিতে? তুমি জানো না আমি কিচেনে যাই না? আমি ভালো করে জানি, সেটা তোমরা মা মেয়েও তো আবার নবাবের বেটি। তোমরা কিচেনে যাবে কেন? কিচেনে যাওয়ার জন্য তো আমি কাজের মেয়ে রেখেছি। কিচেনে গেলে তো তোমাদের গায়ে ফোসকা পড়ে যত সব। কিছু বললে যখন করতে পারবেন না, তাহলে আগ বাড়িয়ে অধিকার দেখাতে এসো না। যা করছো তা করো। ওই যে দেখো, আর এক নবাবজাদি হা করে টিভির দিকে তাকিয়ে আছে। কখন না জানি মুখ দিয়ে মশা ঢুকে যায়। মেয়েটাকে তো ভালো কিছু শিখাইলেই না, উল্টো নিজের সাথে সাথে আরও গল্লায় নিয়ে যাচ্ছ। এবার অন্তত মেয়েকে কিছু শিখাও, নয়তো দেখবে শ্বশুরবাড়ি গিয়েও আবার ফিরে আসবে। অনেক হয়েছে, আমার মেয়েকে নিয়ে আর একটা কথাও বলবে না। তোমার ভাবতে হবে না আমার মেয়েকে নিয়ে। আমার মেয়েকে আমি রাজপুত্র দেখে বিয়ে দিব, যার ঘরে 1000টা চাকর চাকরানি থাকবে। আর আমার মেয়েকে কিছুই করতে হবে না। তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। রায়হান সাহেব তাচ্ছিল্য হেসে বললেন, সেই আশাতেই থাকো।
তখনই সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে আসলো নিহা। রায়হান সাহেবের সামনে এসে অপরাধী গলায় বলল, সরি বাবা, আমি আসলে কোরআন শরীফ পাঠ করছিলাম, তাই পাতাটা শেষ করে আসতে একটু লেট হয়ে গেল। আপনার কি লাগবে বলুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রায়হান সাহেব হেসে বললেন, ধুর পাগলি, এভাবে মাথা নিচু করে কথা বলছিস কেন? আমি কিছু মনে করিনি, তোকে দেখছিলাম না তাই ডাকছিলাম। আমার কিছু লাগবে না, আয় এখানে বস আমার পাশে। না বাবা, আমি এখন বসবো না, আপনি বরং ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি, তারপর না হয় বসবো আপনার পাশে। রায়হান সাহেব আবারও হাসলেন। হাসিটা বজায় রেখে বললেন, থাক মা, তোর কষ্ট করে কিচেনে যেতে হবে না, আমি ঋতুকে করে আনতে বলবো, তুই বরং বস। আরে বাবা, আমি কিচেনে গেলে কি হয়েছে, সব সময় তো আর কিচেনে যাই না, তোমার জন্য চা করতেই না হয় যাই একটু, কিচ্ছু হবে না, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তো, আমি চা করতে যাচ্ছি। রায়হান সাহেব বসা থেকে উঠে নেহার সামনে গিয়ে নেহার মাথায় সেনের হাত বুলিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তবে হ্যাঁ সাবধানে যাস। এই বলে রায়হান সাহেব হেসে উপরে নিজের রুমে চলে গেলেন। আর নিহাও মুচকি হেসে কিচেনে চলে গেল শ্বশুর নামের বাবাটার জন্য চা বানাতে। এই বাড়িতে উনিই তো একমাত্র মানুষ যে ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। তাই নিহাও এই মানুষটাকে নিজের বাবার মতো ভালোবাসে। আসলে রায়হান সাহেব বিয়ের পরদিন করার আদেশ দিয়ে বলে দিয়েছেন ও যেন কিচেনে না যায়। শায়লা আর জেসি যেমন কিচেনে যায় না, তেমন ওরও কিচেনে যাওয়ার দরকার নেই। কিছু লাগলে ঋতুকে বলে যেন করিয়ে নেয়। কিন্তু রায়হান সাহেব তো জানেন না ওনার স্ত্রী আর মেয়ে মিলে বিয়ের পরদিন নিহার স্থান কিচেনে করে দিয়েছে। অর্থাৎ বিয়ের পরদিন থেকেই ঘরের সম্পূর্ণ কাজ ওরা নিহার ওপর চাপিয়ে দিয়েছে। আর কাজের মেয়েকে বলে দিয়েছে যেন নিহার কোনো কাজে সাহায্য না করে। ঋতুকে তখন এই বাড়িতে আনা হয়নি, কাজের মেয়ে ছিল অন্য আরেকজন। তাই নিহার একা কাজ করতে করতে গিয়ে হিমশিম খেতে হতো। যার ফলে রায়হান সাহেবের মনে হয়েছে কাজের মেয়েটি ফাঁকি দিতে শিখে গিয়েছে। আর তাই উনি বিয়ের এক সপ্তাহের মধ্যে ঋতুকে এই বাসায় কাজের জন্য নিয়ে আসে। ঋতুকে আনার সাথে সাথে শায়লা বেগম আর জেসি মিলে নিহাকে কাজে সাহায্য না করতে বলে দেয়। কিন্তু ঋতু বরাবরই নিহার ভক্ত, কেন যেন প্রথম দিন থেকেই নিহাকে ওর ভালো লেগেছে। তাই শায়লা বেগম আর জেসির অগোচরে নিহাকে সে সাহায্য করে। তবে ঋতু এইসব অনেকবার রায়হান সাহেবকে বলতে চেয়েছিল, কিন্তু নিহার জন্য বলতে পারেনি। নিহা বরাবরই ওকে বাধা দিত, তাই ঋতুও এখন আর বলার চেষ্টা করে না। রায়হান সাহেব ফ্রেশ হয়ে নিচে নেমে আসলে নিহা চা নিয়ে গিয়ে রায়হান সাহেবের পাশে বসে। তারপর শ্বশুর আর বৌমা দুজনে দীর্ঘ সময় ধরে গল্প করতে থাকে। ওদের গল্প দেখে শায়লা বেগম আর জেসি দুজনেরই রাগে গা জ্বলছে। না পারছে এসব দেখতে আর না পারছে এসব সহ্য করতে। তাই মা মেয়ে দুজনেই রাগে ফুসফুস করতে করতে উপরে চলে গেল। রায়হান সাহেবও কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে গা সারা ভাব নিয়ে রিমোট নিয়ে টিভিটা অফ করে দিল। বাবা, ওনারা যে চলে গেল। ভালো হয়েছে চলে গিয়েছে, এখন আমরা বাবা মেয়ে মিলে আরও ভালো করে গল্প করব, ভালো হয়েছে না? নিহা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। রাত 10টা। রায়হান সাহেব, শায়লা বেগম আর জয়, জেসি সবাই একসাথে খাবার টেবিলে বসেছে, শুধু নিহা ছাড়া। জয় যতই বেপরোয়া চলাফেরা করুক রাত 10টার আগে বাসায় ফিরে, কারণ বিয়ের রাতেই রায়হান সাহেব ছেলেকে করার আদেশ দিয়ে বলেছেন রাত 10টার আগে সে যদি বাসায় না ফিরে তাহলে পরদিন আর এই বাড়িতে ঢুকতে পারবে না। আর জয়ও জানে বাবা যেটা বলে সেটা করে, তাই সেও বাবার ভয়ে রাত 10টার আগেই বাসায় ফিরে আসে। সবাই যখন নিজেদের প্লেটে খাবার নিয়ে ব্যস্ত তখন রায়হান সাহেব বললেন, কি রে মা, তুই খাবি না? আয় বস। না বাবা, আপনারা খান, আমি পরে খাবো। আপনি তো জানেনই আমার টেবিলে বসে খেতে ভালো লাগে না, তাই আমি ঋতুর সাথেই বসে খাবো, আপনারা খেয়ে নিন। কি যে বলিস না মা, বিয়ে হয়েছে 1 বছর হলো, আর এই 1 বছরে আমাদের সাথে একদিনও বসে খেলি না। টেবিলে বসে খেতে কি প্রবলেম আমি বুঝি না। আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নিস। আচ্ছা বাবা। এরপর সবাই খাবার খেতে লাগলো। জয় খাবার টেবিলে কোনো কথা বলে না, তাই এখনও কোনো কথা বলছে না, বরং চুপচাপ খাচ্ছে। বাবার সামনে এমনভাবে থাকে সে যেন ওর মতো ভালো ছেলে আর একটাও নেই। তাই রায়হান সাহেবও জানেন না যে ছেলে ওনার কতটা অধপতনে গিয়েছে। রায়হান সাহেব মনে করেন স্ত্রী আর মেয়ে নিহাকে একটু অপছন্দ করলেও জয় নিহাকে অনেক ভালোবাসে, কারণ আজ পর্যন্ত জয়কে একবারও নিহার সাথে খারাপ ব্যবহার করতে দেখেননি উনি। আর সবচেয়ে বড় কথা হলো জয় বিয়ের সময় কোনো অমত করেনি, বাবার কথায় বিনা বাক্যে বিয়েতে রাজি হয়ে গেছে। এমনকি বাবার পছন্দকে সম্মান জানিয়ে মেয়েটাকে পর্যন্ত দেখতে চায়নি। তাই রায়হান সাহেবের ছেলের প্রতি অনেক বিশ্বাস। উনি নিশ্চিত যে জয় নিহাকে অনেক ভালোবাসে। হয়তো এখনও একটু বেপরোয়া চলাফেরা করে,
কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে রায়হান সাহেব তো জানেনই না ওনার ছেলে নেহাকে ভালোবাসা না, বরং ঘৃণা করে। জয়ের যদি অপছন্দের কোনো মানুষ থাকে সেটা হচ্ছে নেহা। জয় যে এই 1 বছরে প্রতিদিনই নেহার গায়ে হাত তুলেছে সেটা রায়হান সাহেবের অজানা। হয়তো কখনো জানবেই না, নেহাও কখনো বলবে না, বরং সবসময় রায়হান সাহেবের কাছে জয়ের প্রশংসা করে। রায়হান সাহেব সবসময় নেহাকে জিজ্ঞেস করে জয় ওকে কোনো রকম কিছু বলে কিনা, দুজনের মাঝে সব কিছু ঠিক আছে কিনা। নেহা বরাবরই মিথ্যা বলে। এই তো কিছুদিন আগেও রায়হান সাহেব নেহাকে রুমে ডেকে পাশে বসিয়ে জিজ্ঞেস করেছিলেন, নিহা মা, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাড়িতে? আমি জানি শাইলা আর জেসি তোকে একটু অপছন্দ করে, তবে এটাও জানি জয় তোকে অনেক ভালোবাসে। তারপরেও বলছি, তোর আর জয়ের মধ্যে সব ঠিক আছে তো মা? তোকে জয় কোনো রকম কষ্ট দেয় না তো? কারণ একটা মেয়ের শ্বশুরবাড়িতে আর সবচেয়ে আপনজন হলো তার স্বামী। শ্বশুরবাড়ির বাকি মানুষগুলো যেমনই হোক, স্বামীটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব গল্লায় যাক। তাই জিজ্ঞাসা করছি, জয় তোর সাথে কেমন বিহেভ করে মা? রায়হান সাহেবের কথাগুলো শুনে নেহা মনে মনে তাচ্ছিল্য হাসল। নেহা জানে এখন এই মানুষটাকে মিথ্যে বলতে হবে, কারণ মানুষটা অনেক আশা করে ওকে তার ছেলের বউ বানিয়ে এনেছিল। ওনারই বা কী দোষ? উনি তো আর জানেন না ওনার ছেলে ওনার সামনে ভালো হওয়ার নাটক করে। উনি তো এটাও জানেন না ওনার স্ত্রী আর মেয়ের আচরণে নেহা যতটা কষ্ট পায় তার চেয়েও দ্বিগুণ কষ্ট পায় জয়ের আচরণে। এমন একটা দিন নাই যে জয় ওর শরীরে হাত তোলেনি। কখনো কখনো তো সকালে রাতে 2 বার করে জয়ের হাতের মার খেয়েছে নেহা। তবে সবটাই রায়হান সাহেবের অজানা, কারণ রায়হান সাহেব জানে জয় নেহার সাথে এমন বিহেভ করে যেন জয়ই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। নেহাকে চুপ থাকতে দেখে রায়হান সাহেব আবারও প্রশ্ন করলেন, কি হলো মা, কিছু বলছিস না যে? আমি কিছু জানতে চেয়েছি, তোর সাথে কি জয় কোনো রকম খারাপ ব্যবহার করে? যদি সেও শাইলা আর জেসির মতো আচরণ করে তাহলে আমাকে বল, আমি এক্ষুনি ওর ব্যবস্থা করব। প্রয়োজনে এই বাড়ি থেকে বের করে দিব। বল মা। বাবা আপনি এসব কি বলছেন? জয় কেন আমার সাথে খারাপ ব্যবহার করতে যাবে? জয় আমার সাথে কোনো রকম দুর্ব্যবহার করে না। ও তো আমায় ভালোবাসে, আর ভালোবাসলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে? তার মানে তুই খুশি আছিস মা? তুই জয়ের সাথে ভালো আছিস? হ্যাঁ বাবা, ভালো আছি আমি। আমার জন্য আপনি একদম টেনশন করবেন না। জয় আমাকে ভালোবাসে, আর ও আমার সাথে খারাপ ব্যবহার করবে কি? উল্টো মার জেসি একটু খারাপ আচরণ করে বলে আমার সান্ত্বনা দেয় যে সবটা ঠিক হয়ে যাবে একদিন। জেসির বিয়ে হয়ে গেলে তখন মাও বুঝতে পারবে তোমাকে। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। আর জয় যদি আমায় কোনো কষ্ট দিত আমি তো সবার আগে আপনাকে বলতাম, তাই না? সেটাই। যাক, শুনে নিশ্চিন্ত হলাম। সেদিন নেহার কথা শুনে রায়হান সাহেব অনেক খুশি হয়েছিলেন। ছেলে যেহেতু ওনার পছন্দকে পায়ে ঠেলে না দিয়ে বুকে টেনে নিয়েছে, রায়হান সাহেবও ছেলের প্রতি সন্তুষ্ট। ওনার বিজনেস হাত না দিক, অন্তত ওনার পছন্দের মেয়েকে তো স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, সেটাই বা কম কিসের। আজকালকার ছেলে মেয়েরা তো নিজের পছন্দের বিয়ে করে নিয়ে আসে, তাও বাবা মাকে না জানিয়ে। হঠাৎ করে ঘরে বউ নিয়ে এসে বলে, বাবা মা আমি বিয়ে করেছি। তখন না থাকে কিছু বলার আর না থাকে কিছু করার। রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। সবাই চলে গেলে নেহা টেবিল গুছিয়ে সেও ঋতুর সাথে কিচেনে বসে খেতে বসলো। খাওয়ার মাঝখানে হঠাৎই ঋতু বলে উঠল, ভাবি এখন কি ব্যথা একটু কমছে? নিয়া খাবার খেতে খেতে শান্ত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ঋতু, এখন একটু কম মনে হচ্ছে। ঘুমাইতে গেলে আবার ব্যথা লাগবো না তো? কি জানি, লাগলেও কিছুই করার নেই। এই লো, ভাত খাওয়া হলে ওষুধগুলা খাইয়া নিও। নেহার দিকে একটা ব্যথার ট্যাবলেট আর একটা গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল ঋতু। নিয়া হালকা হেসে বলল, আরে তুমি আবার এইসব আনতে গেলে কেন? এমনি ঠিক হয়ে যেত। আর তাছাড়া বিকেলেই তো খেলাম মেডিসিন। তারপরও এখন আবার খেতে হবে। এত আঘাত নিয়ে তুমি রাতে ঘুমাও কিভাবে? জ্বর আসে না তোমার? আরে না, জ্বর কেন আসবে? আমার ঘুম আসলে খবরই থাকে না। এই জন্যই তো তুমি বুঝতে পারো না, তোমার হয়তো রাতে জ্বর আসে। হয়তো বা, কে জানে। আচ্ছা এখন কথা না বলে খেয়ে নাও তো। এরপর ঋতু আর নিয়া দুজনে খাওয়া শেষ করে কিচেনটা গুছিয়ে যে যার রুমে চলে গেল। নিহা রুমে এসে দেখলো রুমটা খালি, তবে নাকে সিগারেটের গন্ধ আছে। নিহার বুঝতে দেরি হলো না জয় ব্যালকনিতে মদ আর সিগারেট দুটো একসঙ্গেই খাচ্ছে, কারণ জয়ের এটা নিত্যকার রুটিন। বাড়ির মেইন দরজার চাবি রায়হান সাহেবের কাছে থাকে বলে জয় রাতের খাবার খেয়েও আর বাইরে যেতে পারে না, তাই ঘরে বসেই নেশাটা নিবারণ করে।
আর নেহাকে কড়াভাবে বলে দিয়েছে যেন বাবার কানে এই কথা না যায়। নেহা কখনো বলে না রায়হান সাহেবকে, তবে জয়ের মায়ের ভয়ে বলে না তা কিন্তু নয়। নেহা রায়হান সাহেবকে না বলার কারণ হচ্ছে সে ভালো করেই জানে যদি এই কথা রায়হান সাহেবের কানে পৌঁছায় তাহলে জয়কে বাড়ি থেকে বের করে দিবে, যেটা নেহা কিছুতেই চায় না। মেয়েরা আর যাই হোক কখনো স্বামীর খারাপ কিছু হোক সেটা চায় না। তবে আশ্চর্যের বিষয় হলো জয় নেশা করলেও কখনো নেশাগ্রস্ত হয় না, অর্থাৎ মাতাল হয় না। পুরো 1 বোতল মদ খেয়েও একদম ঠিকঠাকই থাকে। তবে জয় ঠিকঠাক থাকলেও নেহা যেন মদ আর সিগারেটের গন্ধে প্রতিদিন অতিষ্ঠ, না কিছু বলতে পারে আর না কিছু করতে পারে। কারণ বললেও যে নিজের দুঃখ নিজেই টেনে আনবে সেটা নেহা ভালো করেই জানে। বিয়ের পর প্রথম তো নেহা গন্ধ সহ্য করতে না পেরে বমি করে দিত, তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে। মানুষ নাকি অভ্যাসের দাস, তাই নেহাও অভ্যস্ত হয়ে গেছে। যদিও বিয়ের পর গন্ধ সইতে না পেরে নেহাই একদিন বলেছিল যেন এইসব ঘরে না খায়। তবে এই একটা কথার বিনিময়ে জয় সেদিন নেহাকে জুতো দিয়ে মেরেছিল আর চেঁচিয়ে বলেছিল, তোর এত বড় সাহস, তুই আমাকে মদ খাইতে নিষেধ করিস, আমার ঘরে আমাকে মদ খেতে নিষেধ করিস? হ্যাঁ, এই আমাকে মদ খেতে বারণ করার তুই কে? একে তো তোকে বিয়ে করে রাত 10টার আগে ঘরে আসতে হচ্ছে, তার উপর খাবার খেয়েও একটু বাইরে যেতে পারি না। তুই জানিস আগে আমি কয়টায় বাড়ি আসতাম? 12টা, 1টা, আর এখন বাড়িতে আসতে হয় আমার 10টার আগে। শুধু তোর জন্য এসব হয়েছে। আমি তোর কখনো ক্ষমা করবো না। আমি ঘরে বসে মদ খাবো, তোর সমস্যা হলে তুই রুম থেকে বেরিয়ে যা, কিন্তু ফার্দার কখন আমাকে এমন কথা বলার দুঃসাহস দেখাবি না। লিসেন, একটা কথা কান খুলে শুনে রাখ, সবসময় নিজের সীমার মধ্যে থাকবি। কখনো কোনোভাবে আমার বউ হওয়ার চেষ্টা করবি না, তাহলে তোর জন্য ভালো হবে না। মাইন্ড ইট।